কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে এমন কিছু আলোচনা আমাদের সামনে আসে যা আমরা সত্যি বলতে একটু এড়িয়ে যেতে চাই, তাই না? হ্যাঁ, ঠিক। যেখানে হয়তো অনেক কিছু ঝুঁকির মুখে থাকে, একদম। মতের অমিল থাকে খুব বেশি, আর আবেগ, আবেগ তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জোগাড় হয়। আর এগুলো এড়িয়ে গেলে সমস্যাটা কিন্তু কমে না, বরং বাড়ে। ঠিক তাই। আবার সামনাসামনি বলতে গেলেও মনে হয় এই বুঝি সম্পর্কটা গেল। হুম। তো আমাদের কাছে বেশ কিছু অনুরোধ এসেছে এই ধরনের কঠিন পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে ক্যারি প্যাটারসন আর তার সহকর্মীদের লেখা ক্রুশিয়াল কনভারসেশনস বইটা এই বিষয়ে কি বলে সেটা নিয়ে জানতে চেয়েছেন অনেকে। হ্যাঁ, বইটা খুবই প্রাসঙ্গিক। ক্রুশাল কনভারসেশনস, টুলস ফর টকিং ওয়েন স্টেকস আর হাই। এই বইটা কিন্তু এই কঠিন মুহূর্তগুলোর জন্য কিছু খুব কাজের পথের সন্ধান দেয়। শুধু সমস্যা সমাধান না, আপনি বলছিলেন সম্পর্ক ভালো রাখারও। অবশ্যই সম্পর্ককে আরও মজবুত করার কৌশল নিয়েও কথা বলে। শুধু ম্যানেজ করা নয়, সম্পর্ককে উন্নত করা। আচ্ছা, তো বইটা ঠিক কোন আলোচনাগুলোকে গুরুত্বপূর্ণ বা ক্রুশাল বলছে? নিশ্চয়ই এর কোনো সংজ্ঞা আছে। হ্যাঁ, আছে। বইটা খুব পরিষ্কার করে দিয়েছে। মূলত ৩টে বৈশিষ্ট্য থাকলে সেটা ক্রুশাল কনভারসেশন। ৩টে বৈশিষ্ট্য। আচ্ছা, প্রথমটা হলো ঝুঁকি অনেক বেশি, হাই স্টেকস। আলোচনার ফলাফলের উপর হয়তো অনেক কিছু নির্ভর করছে। যেমন ধরুন? প্রজেক্টের সাকসেস বা চাকরির ভবিষ্যৎ একদম। বা সম্পর্কের ভবিষ্যৎ, এমনকি ব্যক্তিগত নিরাপত্তা পর্যন্ত হতে পারে। আচ্ছা, দ্বিতীয়টা? দ্বিতীয়ত মতামতের ভিন্নতা, ডিফারেন্ট ওপিনিয়ন্স। মানুষ বিষয়টাকে একদম ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছে। কেউ হয়তো ভাবছে এদিকে যাওয়া উচিত, কেউ ওদিকে। বুঝলাম। আর ৩ নম্বর? আর তৃতীয়টা হলো আবেগটা খুব তীব্র থাকে, মানে স্ট্রং ইমোশনস। রাগ, অভিমান, হতাশা, ভয়, এই অনুভূতিগুলো খুব জোরালোভাবে কাজ করে তখন। হাই স্টেকস, ডিফারেন্ট ওপিনিয়ন্স, স্ট্রং ইমোশনস, এই তিনটা একসাথে হলেই সেটা ক্রুশাল কনভারসেশন। লেখকরা তো রীতিমতো গবেষণা করে দেখিয়েছেন, যারা এই কঠিন কথাগুলো ঠিকভাবে বলতে পারেন তারা কর্মজীবনে বেশি সফল হন। আচ্ছা। তাদের ব্যক্তিগত সম্পর্কগুলো অনেক বেশি স্টেবল হয়, সুস্থির থাকে। এমনকি তাদের শরীর স্বাস্থ্যও নাকি ভালো থাকে। বলেন কি? শুধু কথা বলার ধরনের উপর এত কিছু? এটা তো দারুণ ইন্টারেস্টিং। তাহলে তো এই কৌশলগুলো জানতেই হচ্ছে। চলুন শুরু করা যাক। প্রথম কোন বিষয়টায় ফোকাস করতে হবে? দেখুন, সবচেয়ে প্রথমে বোঝা দরকার এই ধরনের আলোচনার আসল লক্ষ্যটা কি হওয়া উচিত। বইতে এটাকে খুব সুন্দর একটা নামে ডাকা হয়েছে, সম্মিলিত উপলব্ধির ক্ষেত্র তৈরি করা, পুল অফ শেয়ার্ড মিনিং। সম্মিলিত উপলব্ধির ক্ষেত্র, পুল অফ শেয়ার্ড মিনিং, মানেটা কি এক্স্যাক্টলি? হলো এমন একটা একটা সেফ স্পেস বা নিরাপদ পরিবেশ তৈরি করা, যেখানে যারা আলোচনায় আছেন তারা প্রত্যেকে তাদের সব আইডিয়া, সব তথ্য, তাদের অনুভূতি, তাদের সন্দেহ, অভিজ্ঞতা, যা কিছু প্রাসঙ্গিক সবটা একদম খোলামেলাভাবে শেয়ার করতে পারে, কোনো ভয় ছাড়া। নিরাপদ পরিবেশ আর সবকিছু শেয়ার করা। কিন্তু কঠিন আলোচনায় তো ঠিক উল্টোটাই ঘটে, তাই না? মানুষ তো চুপ করে যায় বা রেগে যায়। ঠিক এই পয়েন্টটাই। মানুষ তথ্য লুকায়, মনের কথা সহজে বলে না, কখনো হয়তো ভুল তথ্যও দিয়ে দেয়। হ্যাঁ, তো এই সম্মিলিত ক্ষেত্র যদি না থাকে বা ছোট হয়ে যায় তাহলে সমস্যাটা কি হয়? মানে প্র্যাকটিক্যালি কি ক্ষতি হয়? চমৎকার প্রশ্ন। ভাবুন তো, এই ক্ষেত্রটা যদি ছোট থাকে তখন কি হয়? আমরা সিদ্ধান্ত নিই এমন তথ্যের ওপর ভিত্তি করে যা হয়তো অসম্পূর্ণ বা পুরোপুরি ভুল। কারণ আসল তথ্যটা হয়তো কেউ ভয়ে বলেনি। একদম। যারা আসল ব্যাপারটা জানে তারা হয়তো চুপ করেছিল, ভয়ে বা হয়তো রেগে। ফলাফল, ভুল বোঝাবুঝি বাড়ে, খুব বাজে সিদ্ধান্ত নেওয়া হয়, আর সম্পর্ক তিক্ত হতে শুরু করে। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন, একটা টিমে কোনো প্রজেক্টের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু একজন জুনিয়র সদস্য, সে হয়তো জানে যে ডেডলাইনটা আসলে কোনোভাবেই পূরণ করা সম্ভব না, কিন্তু সে ভয়ে কথাটা বলতে পারল না। ভাবলো সিনিয়ররা বকা দেবে বা খারাপ ভাববে। হ্যাঁ, হয়তো ভাবল তার চাকরি চলে যাবে। সে চুপ করে রইল। ফলাফল কি হলো? প্রজেক্টটা ফেল করল, যেটা হয়তো ঠিক সময়ে কথাটা বললে এড়ানো যেত। তার মানে যত বেশি সঠিক তথ্য, যত বেশি ভিন্ন দৃষ্টিকোণ এই সম্মিলিত ক্ষেত্রে আসবে, ডিসিশন তত ভালো হবে। একদম। এবং এটা শুধু কর্মক্ষেত্রে নয়, ব্যক্তিগত সম্পর্কেও একই রকম সত্যি। মানে পরিবারে বা বন্ধুদের সাথেও? অবশ্যই, সবখানেই একই নিয়ম।
যত খোলামেলা আলোচনা হবে, মানে যত তথ্য আর অনুভূতি শেয়ার করা যাবে, তত ভালো বোঝাপড়া তৈরি হবে। এই ক্ষেত্রটা যত বড় হবে, সিদ্ধান্তগুলো তত স্মার্ট হবে। আর সবাই সে সিদ্ধান্তের প্রতি কমিটেডও থাকবে বেশি। ঠিক তাই, কারণ তারা ফিল করবে যে তাদের কথা শোনা হয়েছে, তারাও এই প্রক্রিয়ার একটা অংশ ছিল। এটা শুধু ভালো সিদ্ধান্তের জন্য নয়, সম্পর্কটা টিকিয়ে রাখার জন্যও খুব জরুরি। বুঝলাম। লক্ষ্যটা তাহলে পরিষ্কার হলো, ওই পুল অফ শেয়ার্ড মিনিং বা সম্মিলিত জ্ঞানের ভাণ্ডারটা তৈরি করা। কিন্তু প্রশ্ন হলো কিভাবে, বিশেষ করে যখন পরিবেশটা উত্তপ্ত হয়ে আছে। এখানেই কি বইয়ের পরের নীতিটা আসছে? ওই যে আন্তরিকতা দিয়ে শুরু বা স্টার্ট উইথ হার্ট? ঠিক ধরেছেন, এটাই হলো ভিত্তি। কোনো কঠিন আলোচনায় ঢোকার আগে বা যখনই মনে হচ্ছে আলোচনাটা লাইনচ্যুত হচ্ছে, তখন সবচেয়ে জরুরি হলো এক মুহূর্ত থামা, থেমে নিজের ভেতরে ফেরা। নিজের ভেতরে ফেরা মানে? নিজেকে কয়েকটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্ন করা। যেমন, আমি এই মুহূর্তে নিজের জন্য সত্যিই কি চাই? আমি এই অন্য মানুষটার জন্য সত্যিই কি চাই? আর আমাদের এই সম্পর্কের জন্যই বা আমি সত্যিই কি চাই? এই প্রশ্নগুলো কি কিভাবে সাহায্য করে? ধরা যাক আমি খুব রেগে আছি, আমার সহকর্মী ডেডলাইন মিস করেছে। তখন তো একটাই জিনিস মনে হয়, তাকে আচ্ছা মতো দুকথা শুনিয়ে দিই। ঠিক এইখানেই চ্যালেঞ্জটা। ওই রাগের মুহূর্তে হয়তো মনে হয় আমি জিততে চাই, বা প্রমাণ করতে চাই যে আমি ঠিক আর সে ভুল। অথবা তাকে একটু শাস্তি দিতে পারলে ভালো হয়। হ্যাঁ, এরকমই তো মনে হয়। কিন্তু যদি ওই প্রশ্নগুলো করেন, একটু থামলেই হয়তো বুঝবেন এগুলো আপনার আসল লক্ষ্য নয়। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য হয়তো প্রজেক্টটা সফল করা নিজের জন্য, বা আপনি চান সহকর্মী তার ভুল থেকে শিখুক এবং ভবিষ্যতে ভালো পারফর্ম করুক অন্যের জন্য, এবং আপনাদের কাজের সম্পর্কটাও যেন নষ্ট না হয় সম্পর্কের জন্য। এই আসল লক্ষ্যগুলো যদি মাথায় থাকে, তাহলে দেখবেন আপনার কথা বলার ধরন, আপনার উদ্দেশ্য দুটোই পাল্টে গেছে। এটা মুখে বলা যত সহজ, করাটা বেশ কঠিন। যখন মনে হয় অন্যজন অন্যায় করেছে বা আমাকে কষ্ট দিয়েছে, তখন নিজের লক্ষ্য ঠিক রাখাটা বেশ শক্ত। অবশ্যই কঠিন। বইটাতে এই প্রসঙ্গে একটা দারুণ কনসেপ্ট আছে, বোকার পছন্দ বা ফুলস চয়েস। বোকার পছন্দ এটা কি? এটা হলো সেই মিথ্যে দ্বিধা যেখানে আমরা প্রায়ই আটকে যাই। আমরা ভাবি আমাদের সামনে দুটোই রাস্তা খোলা, হয় আমাকে একদম নির্মমভাবে সত্যি কথাটা বলে দিতে হবে, স্পিক মাই মাইন্ড, যা অন্যকে আঘাত করতে পারে, সম্পর্ক খারাপ করতে পারে, অথবা অথবা সম্পর্কটা বাঁচানোর জন্য চুপ থাকতে হবে, কিংবা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে, হয়তো মিথ্যে বলতে হবে, কিপ দ্য পিস। হয় রূঢ় সত্যি বলবো, নয়তো ভালো মানুষ সেজে চুপ থাকবো। হ্যাঁ, এরকমই তো ভাবি আমরা, হয় সত্যি নয় সম্পর্ক। এবং বেশিরভাগ সময় আমরা এর কোনো একটা বেছে নিই, পরে হয়তো আফসোস করি। ঠিক। কিন্তু বইটা বলছে এটা একটা বোকার পছন্দ, কারণ এর বাইরেও পথ আছে, থার্ড অপশন আছে। আসল চ্যালেঞ্জটা হলো একই সাথে 100% সৎ হওয়া এবং 100% শ্রদ্ধাশীল থাকা। 100% সৎ আবার 100% শ্রদ্ধাশীল, দুটো একসাথে কিভাবে সম্ভব? এটাই হলো আসল সংলাপ বা ডায়লগ। মানে কঠিন কথাটা এমনভাবে বলা, এমন সম্মান বজায় রেখে বলা, যাতে অন্যজন সেটা শুনতে পায়, বুঝতে পারে, কিন্তু আঘাত না পায়, এবং সম্পর্কটাও যেন টিকে থাকে। এটা সম্ভব, তবে এর জন্য সচেতন চেষ্টা লাগে আর অনুশীলনও লাগে। একই সাথে সৎ এবং শ্রদ্ধাশীল, এটা করতে পারলেই হয়তো ওই সম্মিলিত উপলব্ধির ক্ষেত্র তৈরি করা যায়। কিন্তু শ্রদ্ধাশীল থাকা বা পরিবেশটাকে নিরাপদ রাখা, এটা কিভাবে সম্ভব যখন হয়তো অন্যজন খুব রেগে আছেন, চিৎকার করছেন, বা হয়তো অভিমানে একদম চুপ করে গেছেন? দারুণ প্রশ্ন, কারণ এখানেই আসছে তৃতীয় এবং আমার মতে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটা, নিরাপত্তা নিশ্চিত করা বা মেক ইট সেফ। নিরাপত্তা, মেক ইট সেফ। হ্যাঁ, বইটা খুব জোর দিয়ে বলছে মানুষ তখনই আলোচনা থেকে নিজেকে গুটিয়ে নেয়, চুপ করে যায়, সাইলেন্স, অথবা আক্রমণাত্মক হয়ে ওঠে, আগ্রেসিভ হয়ে ওঠে, ভায়োলেন্স, যখন তারা নিরাপদ বোধ করে না, সেফ ফিল করে না। তার মানে কথা যদি এগোতে হয় তাহলে আগে সেফটি ফার্স্ট। একদম, সবার আগে নিরাপত্তা ফিরিয়ে আনা বা বজায় রাখা জরুরি। যদি নিরাপত্তা না থাকে, তাহলে আপনি যত ভালো কথাই বলুন, যত ভালো যুক্তিই দেন, কোনো কৌশলই কাজ করবে না, মানুষ শুনবেই না। এই নিরাপত্তা ব্যাপারটা ঠিক কিসের ওপর নির্ভর করে? কখন মানুষ মনে করে যে সে নিরাপদ নয়? মূলত দুটো জিনিসের উপর বইটা বলছে।
একটা হলো পারস্পরিক উদ্দেশ্য, মিউচুয়াল পারপাস, আর দ্বিতীয়টা হলো পারস্পরিক সম্মান, মিউচুয়াল রেসপেক্ট। পারস্পরিক উদ্দেশ্য আর পারস্পরিক সম্মান একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। মিউচুয়াল পারপাস মানে হলো অন্য মানুষটার কি মনে হচ্ছে যে আমরা দুজনেই একটা কমন লক্ষ্যের দিকে কাজ করছি, নাকি সে ভাবছে আপনার অন্য কোনো এজেন্ডা আছে, আপনি শুধু নিজের স্বার্থ দেখছেন। যদি সে মনে করে আপনাদের উদ্দেশ্য এক নয়, তাহলে সে নিরাপদ বোধ করবে না। আচ্ছা, আর মিউচুয়াল রেসপেক্ট? মিউচুয়াল রেসপেক্ট মানে হলো সে কি মনে করছে আপনি তাকে ব্যক্তি হিসেবে সম্মান করেন, তার মতামতকে, তার অনুভূতিকে গুরুত্ব দেন, নাকি আপনি তাকে ছোট করছেন বা পাত্তা দিচ্ছেন না। যদি তার মনে হয় আপনি তাকে সম্মান করেন না, তাহলেও সে নিজেকে গুটিয়ে নেবে বা অ্যাটাক করবে। ধরা যাক, কথা বলতে বলতে বুঝলাম যে নিরাপত্তাটা নষ্ট হয়ে গেছে। কেউ একজন হয়তো চুপ করে গেল, বা খুব ডিফেন্সিভ হয়ে গেল, বা হয়তো টিটকিরি দিতে শুরু করল। তখন কিভাবে এই পারস্পরিক উদ্দেশ্য বা সম্মানটা ফিরিয়ে আনা যায়? খুব ভালো পয়েন্ট। এটা কিন্তু বুঝার সাথে সাথে অ্যাড্রেস করতে হবে। ধরুন মনে হলো পারস্পরিক উদ্দেশ্য নিয়ে সমস্যা, মানে অপরজন ভাবছে আপনি তার ভালোর বিরুদ্ধে কিছু করছেন। হ্যাঁ। তখন আপনাকে একটা কমন ম্যানশন লক্ষ্য খুঁজে বের করতে হবে বা মনে করিয়ে দিতে হবে। আপনি হয়তো বলতে পারেন, দেখুন আমার মনে হচ্ছে আমরা হয়তো একটু ভিন্ন পথে ভাবছি, কিন্তু আমরা দুজনেই তো দিন শেষে চাই কাজটা ভালোভাবে হোক, তাই না? অথবা পারিবারিক ক্ষেত্রে, দেখো আমাদের মতের অমিল থাকতে পারে, কিন্তু আমরা দুজনেই তো চাই সন্তানের ভালো হোক, ঠিক কিনা? একদম। একটা বড় কমন ম্যানশন উদ্দেশ্য সামনে আনলে বা মনে করিয়ে দিলে আবার এক সুরে ফেরাটা সহজ হয়। আর যদি সমস্যাটা সম্মানের হয়, যদি কেউ ফিল করে তাকে ছোট করা হচ্ছে বা তার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তখন আপনাকে খুব পরিষ্কারভাবে দেখাতে হবে যে আপনি তাকে মানুষ হিসাবে সম্মান করেন। তার যুক্তির সাথে আপনি একমত না হতে পারেন, কিন্তু ব্যক্তি হিসাবে সে আপনার কাছে সম্মানিত। কিভাবে দেখাবো? অনেক উপায় আছে। কখনো হয়তো একটা সাধারণ ক্ষমা প্রার্থনা খুব কাজে দেয়। যেমন, আমি দুঃখিত যদি আমার কথায় আপনার এমন মনে হয়ে থাকে যে আমি আপনাকে অসম্মান করছি। আমার উদ্দেশ্য মোটেও তা ছিল না। হুম। অথবা তার দৃষ্টিকোণটাকে একটু স্বীকৃতি দেওয়া। যেমন, আমি বুঝতে পারছি আপনি কেন এভাবে ব্যাপারটা দেখছেন। আপনার জায়গায় থাকলে হয়তো আমারও একই রকম অনুভূতি হতো। আমি শুধু একটু অন্য দিক থেকে ভাবছিলাম। সেটা কি শেয়ার করতে পারি? মূল কথা হলো এটা বোঝানো যে মতের অমিল মানেই অসম্মান নয়। আপনি তার ভাবনাকে গুরুত্ব দিচ্ছেন। তার মানে নিরাপত্তা নিশ্চিত করাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। শুরুতে নয়, আলোচনার যে কোনো পর্যায়ে এটা ভেঙে যেতে পারে, আর তখনই সেটা মেরামত করতে হবে। একদম। সবসময় সতর্ক থাকতে হবে। কিন্তু অনেক সময় তো সমস্যাটা বাইরের আচরণে না, আমাদের নিজেদের ভেতরে থাকে। আমাদের নিজেদের রাগ, ভয় বা ধারণাগুলো, ওগুলোই তো আলোচনাকে বিষিয়ে তোলে, তাই না? আপনি একেবারে ঠিক পয়েন্টে এসেছেন। এবং এখানেই আসছে বইয়ের চতুর্থ নীতি, নিজের ভাবনা নিয়ন্ত্রণ বা মাস্টারমাইন্ড স্টোরিজ। মাস্টারমাইন্ড স্টোরিজ, নিজের গল্প নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, এটা বইটার অন্যতম শক্তিশালী একটা আইডিয়া। কনসেপ্টটা হলো আমাদের যে আবেগ তৈরি হয়, রাগ, দুঃখ, ভয়, সেটা কোনো ঘটনার কারণে সরাসরি তৈরি হয় না। হয় না? তাহলে কিভাবে হয়? ঘটনাটা ঘটে, তারপর সেই ঘটনা নিয়ে আমরা মনে মনে নিজেদের একটা গল্প বলি, একটা ব্যাখ্যা তৈরি করি। সেই গল্প বা ব্যাখ্যাটাই আমাদের আবেগের জন্ম দেয়। ফর্মুলাটা হলো ঘটনা, গল্প, আবেগ। ঘটনা, গল্প, আবেগ। একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয়। নিশ্চয়ই। ধরুন আপনি একটা মিটিংয়ে একটা আইডিয়া দিলেন, কিন্তু আপনার বস তেমন কোনো আগ্রহ দেখালেন না, পাশ কাটিয়ে অন্য প্রসঙ্গে চলে গেলেন। এটা হলো ঘটনা। জাস্ট ফ্যাক্ট। আচ্ছা। এখন আপনি মনে মনে একটা গল্প বানাতে পারেন। বস আমাকে একদম পছন্দ করেন না, আমার কোনো আইডিয়াকেই পাত্তা দেন না, উনি আসলে চান আমি ফেল করি। এরকম মনে হতেই পারে। এটা হলো ভিলেন স্টোরি। মানে আপনি বসকে ভিলেন বানিয়ে দিলেন। এই গল্পটা আপনার মনে কি তৈরি করবে? রাগ, বিরক্তি, হতাশা। অথবা আমি এমনও তো ভাবতে পারি, দূর আমার আইডিয়াগুলোই ভালো না, আমি আসলেই কাজের যোগ্যই না। ঠিক, এটা হলো ভিকটিম স্টোরি। এখানে আপনি নিজেকে অসহায়, শিকার বা ভিকটিম বানাচ্ছেন। এই গল্পটা আপনাকে দুঃখী বা নিরাশ করে তুলবে। দেখুন, দুটো গল্পই কিন্তু আপনার আবেগ আর আপনার পরের আচরণকে নেগেটিভ দিকে নিয়ে যাবে। আপনি হয়তো বসের সাথে এরপর রুক্ষ ব্যবহার করবেন, অথবা নিজেকে আরও গুটিয়ে নেবেন। কিন্তু যখন সত্যিই মনে হয় যে অন্যজনই দোষী বা আমি সত্যিই নিরুপায়, তখন এই গল্প বদলানো বা অন্য গল্প ভাবা, এটা কি সম্ভব?
মনে তো হয় এটাই সত্যি। এখানেই তো আসল কাজটা। বইটা বলছে আমাদের খুব সচেতনভাবে নিজের এই অটোমেটিক গল্পগুলোকে চ্যালেঞ্জ করতে হবে, থামতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, আচ্ছা যা ঘটল তার অন্য কোনো ব্যাখ্যা কি হতে পারে? যেমন যেমন, আমার এই গল্পের পক্ষে সত্যি সত্যি প্রমাণ কি আছে? আমি কি নিশ্চিত যে বসের উদ্দেশ্য খারাপ ছিল? হতে পারে তিনি তখন অন্য কিছু নিয়ে খুব চিন্তিত ছিলেন, বা হয়তো খুব অন্যমনস্ক ছিলেন, অথবা হয়তো আমার আইডিয়াটা ভালো কিন্তু এই মুহূর্তে ঠিক প্রয়োগ করার মতো নয়। এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো করলে কি হবে? এগুলো আমাদের এই ভিলেন বা ভিকটিম স্টোরি থেকে বের করে আনতে সাহায্য করে, আমাদের আরও বাস্তবসম্মত, আরও হেল্পফুল স্টোরিজ বা হেল্পফুল ভাবনা তৈরি করতে সাহায্য করে, যেখানে আমরা ধরে নিই যে অন্য মানুষটাও একজন যুক্তিসঙ্গত মানুষ, তারও ভালো উদ্দেশ্য থাকতে পারে, তার আচরণের পেছনে অন্য কারণও থাকতে পারে। এই ভাবনাগুলো আমাদের আবেগ নিয়ন্ত্রণে আনে আর আলোচনার জন্য একটা পজিটিভ পথ খুলে দেয়। নিজের গল্পটা বদলাতে পারা, এটা একটা সুপার পাওয়ারের মতো। নিজের ভেতরের এই নাটকটা নিয়ন্ত্রণ করতে পারলে বাইরের আচরণও পাল্টে যায়। বাহ, এটা সত্যিই একটা গভীর উপলব্ধি। আচ্ছা বেশ, ধরা যাক আমি নিজের ভাবনা নিয়ন্ত্রণ করলাম, নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছি। এবার আমি আমার কথাটা বলতে চাই, আমার দৃষ্টিকোণটা জানাতে চাই। সেটা কিভাবে বললে আবার নিরাপত্তা নষ্ট হবে না? কিভাবে বললে সেটা আলোচনার অংশ হয়ে উঠবে, আক্রমণ নয়? খুব জরুরি প্রশ্ন, কারণ শুধু কি বলছি তা নয়, কিভাবে বলছি সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। এর জন্য বইটাতে একটা খুব প্র্যাকটিক্যাল কাঠামো দেওয়া হয়েছে। একটা অ্যাক্রোনিম আছে, স্টেট। স্টেট, STATE। হ্যাঁ, এটা নিজের কঠিন বা সেন্সিটিভ বক্তব্যটাকে নিরাপদে এবং স্পষ্টভাবে তুলে ধরার একটা পথ। আচ্ছা, এর প্রত্যেকটা অক্ষরের নিশ্চয়ই একটা মানে আছে? অবশ্যই। এস হলো শেয়ার ফ্যাক্টস, তথ্য শেয়ার করুন। শুরু করুন একদম বিতর্কহীন বস্তুনিষ্ঠ ঘটনা বা তথ্য দিয়ে, যা সবাই দেখেছে বা শুনেছে, জানিয়ে তর্কের অবকাশ কম। যেমন আমি দেখলাম যে রিপোর্টটা জমা দেওয়ার কথা ছিল গতকাল, সেটা এখনও আসেনি। এটা একটা ফ্যাক্ট, আপনার জাজমেন্ট বা অনুমান নয়। আচ্ছা, তারপর? টি টি। টি হলো টেল স্টোরি, নিজের ব্যাখ্যাটা বলুন। ওই ঘটনার ভিত্তিতে আপনার কি মনে হয়েছে বা আপনি কি সিদ্ধান্তে পৌঁছেছেন সেটা শেয়ার করুন। এখানে আপনার গল্পটা বলুন, কিন্তু সেটা গল্প হিসেবেই। অর্থাৎ? যেমন, রিপোর্টটা না আসায় আমার মনে হয়েছে হয়তো আপনি অন্য কোনো জরুরি কাজে আটকে পড়েছেন, অথবা হয়তো ডেডলাইনটা নিয়ে কোনো কনফিউশন ছিল। দেখুন, এটা আপনার ব্যাখ্যা, এটাই একমাত্র সত্যি নয়। বুঝলাম। এরপর এ? এ হলো আস্ক ফর আদার্স পাথস, অন্যদের মতামত জানতে চান। এবার সরাসরি অন্য ব্যক্তিকে তার দিক থেকে ঘটনাটা ব্যাখ্যা করতে বলুন, তাকে তার গল্পটা বলার জন্য আমন্ত্রণ জানান। কিভাবে? যেমন, আমি কি ঠিক ভাবছি? আপনার দিক থেকে ব্যাপারটা আসলে কি বলুন তো, বা কি হয়েছিল একটু বলবেন? তারপর আবার টি? হ্যাঁ, পরেরটি হল টক টেন্টেটিভলি, যুক্তিসঙ্গতভাবে, একটু সংযতভাবে কথা বলুন। নিজের ব্যাখ্যা বা গল্পটাকে একদম ফাইনাল ট্রুথ হিসেবে পেশ করবেন না। এমন ভাষা ব্যবহার করুন যাতে বোঝা যায় এটা আপনার ধারণা, আপনি ভুলও হতে পারেন। যেমন? আমার মনে হতে পারে আমি ভুল বুঝছি, কিন্তু আমি জাস্ট ভাবছিলাম যে। এই টেন্টেটিভ বা সংযত ভাষা অন্যকে ডিফেন্সিভ হওয়া থেকে বাঁচায়, সে আপনার কথা শুনতে আগ্রহী হয়। আর শেষে ই? হল এনকারেজ টেস্টিং, প্রশ্ন করতে উৎসাহিত করুন। খুব খোলাখুলিভাবে অন্যকে বলুন আপনার যুক্তির সাথে দ্বিমত করতে বা আপনার ধারণা নিয়ে প্রশ্ন তুলতে। বাহ, কিভাবে বলবো? যেমন, দেখুন, আমি হয়তো পুরো ছবিটা দেখতে পাচ্ছি না, আমার যুক্তিতে যদি কোনো ভুল থাকে বা আপনি যদি অন্যভাবে দেখেন, প্লিজ আমাকে বলুন। অথবা, আপনি কি বিষয়টাকে অন্যরকমভাবে দেখছেন, আমি সেটা শুনতে চাই। এই স্টেট পদ্ধতিটা, এটা তো দারুণ। নিজের কথাগুলো গুছিয়ে বলাও হচ্ছে, আবার অন্যজনেরও ডিফেন্সিভ হওয়ার চান্স কম। কারণ শুরু হচ্ছে ফ্যাক্ট দিয়ে, তারপর নিজের ব্যাখ্যাটা দিচ্ছেন টেন্টেটিভলি, আর শেষে অন্যকে তার দিকটা বলার জন্য খোলা আমন্ত্রণ জানাচ্ছেন। এটা আক্রমণাত্মক শোনাচ্ছে না একদমই। ঠিক তাই, এটা নিজের কথা বলার যেমন একটা নিরাপদ রাস্তা, তেমনি সংলাপটাকে সফল করতে হলে অন্যের কথা শোনা এবং বোঝার কৌশলটাও জানতে হবে। কারণ অনেক সময় অন্যজন হয়তো কথাই বলতে চান না বা বলতে পারেন না। হ্যাঁ, এটা তো খুবই হয়। কেউ হয়তো চুপ করে যায়, কেউ হয়তো রেগে গিয়ে আর কথাই বলে না।
তখন তাদের মনের কথাটা কিভাবে জানব বা কিভাবে তাদের আবার আলোচনায় ফেরাবো? এর জন্য বইতে এক্সপ্লোর আদার্স পাথস বা অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝা বলে একটা অংশ আছে। সেখানে কিছু খুব ভালো কৌশল দেওয়া হয়েছে। বিশেষ করে যখন কেউ চুপ করে যায়, সাইলেন্স, বা খুব আগ্রাসী হয়ে ওঠে, ভায়োলেন্স, তখন এই কৌশলগুলো খুব কাজে দেয়। এর জন্য লেখকরা AMPP নামে একটা অ্যাক্রোনিম ব্যবহার করেছেন। AMPP? AMPP? এটারও নিশ্চয় মানে আছে? হ্যাঁ, আছে। হলো আস্ক, মানে প্রশ্ন করুন। তাকে কথা বলতে উৎসাহিত করার জন্য খোলা প্রশ্ন করুন, ওপেন এন্ডেড কোয়েশ্চেনস। এমন প্রশ্ন যার উত্তর শুধু হ্যাঁ বা না নয়। যেমন? যেমন, কি নিয়ে ভাবছেন একটু বলবেন কি? বা আপনার কি মনে হচ্ছে এই বিষয়ে? আচ্ছা, তারপর? এম হলো মিরর, মানে অনুভূতির প্রতিফলন। যদি সে সরাসরি উত্তর না দেয়, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, গলার স্বর বা মুখ দেখে যদি আপনার মনে হয় সে কোনো একটা নির্দিষ্ট অনুভূতি ফিল করছে, যেমন হতাশা, রাগ, দ্বিধা, হ্যাঁ। তাহলে সেটা খুব নম্রভাবে উল্লেখ করুন। যেমন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছুটা আপসেট, বা আপনার কথার সুরে মনে হচ্ছে আপনি হয়তো আমার সাথে একমত নন। এটাকে মিররিং বলে। এটা অনেক সময় তাদের মনের ভেতরের কথাটা বের করে আনতে সাহায্য করে। ইন্টারেস্টিং। তারপর? পি, প্রথম পি হল প্যারাফ্রেজ, মানে অন্যের কথার পুনরাবৃত্তি। যখন সে কথা বলতে শুরু করে, তখন সে যা বলছে সেটা মন দিয়ে শুনে নিজের ভাষায় সংক্ষেপে আবার বলুন। এটা কনফার্ম করার জন্য যে আপনি ঠিক বুঝেছেন। যেমন? যেমন, তাহলে আপনি বলতে চাইছেন যে, বা আমি যদি ঠিক বুঝে থাকি, আপনার মূল চিন্তাটা হলো। এটার দুটো লাভ। এক, সে বোঝে যে আপনি মন দিয়ে শুনছেন। দুই, আপনার বোঝাটা ঠিক হলো কিনা সেটাও যাচাই হয়ে যায়। খুব কাজের। আর শেষের পি? শেষের পি হল প্রাইম, মানে সাহায্যের জন্য অনুমান। যদি উপরের সব কৌশল ব্যবহার করার পরেও সে ইতস্তত করে বা চুপ থাকে, তখন আপনি খুব খুব সাবধানে তার সম্ভাব্য ভাবনা বা অনুভূতি নিয়ে একটা অনুমান করতে পারেন। তাকে একটু হেল্প করা আর কি। কিভাবে? যেমন, আপনি কি এটা নিয়ে চিন্তিত যে এই নতুন আইডিয়াটা আপনার কাজের চাপ অনেক বাড়িয়ে দেবে? অথবা আপনি কি ভাবছেন যে আপনার মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না? এটাকে বলে প্রাইমিং। অনেকটা কুয়োর পাম্পে প্রথমবার একটু জল ঢেলে দেওয়ার মতো, যাতে জল ওঠা শুরু হয়। বাহ! আপনার অনুমানটা ভুলও হতে পারে, কিন্তু তাতে ক্ষতি নেই। হয়তো আপনার অনুমানটা শুনেই সে তার আসল কথাটা বলার সাহস পাবে। এই এএমপিপি কৌশলগুলো, এগুলো তো আসলে গভীর মনোযোগ দিয়ে শোনা আর সহানুভূতি দেখানোর খুব বাস্তব প্রয়োগ। এগুলো ব্যবহার করলে অন্যজন শুধু নিরাপদই বোধ করে না, সে এটাও ফিল করে যে তাকে সত্যি সত্যি বোঝার চেষ্টা করা হচ্ছে। এতে ওই সম্মিলিত উপলব্ধির ক্ষেত্রটা আরও বড় হয়। একদম। তবে একটা কথা মনে রাখতে হবে, এত ভালো আলোচনা, এত বোঝাপড়া, সব কিন্তু ব্যর্থ হয়ে যাবে যদি না আমরা শেষে কোনো সিদ্ধান্তে বা কোনো অ্যাকশন প্ল্যানে পৌঁছাই। ঠিক, শুধু কথা বলেই শেষ নয়। হ্যাঁ, তাই গুরুত্বপূর্ণ কথোপকথনের শেষ এবং খুব জরুরি ধাপ হল মুভ টু অ্যাকশন, মানে সিদ্ধান্তে উপনীত হওয়া এবং তার বাস্তবায়নের পথ তৈরি করা। অর্থাৎ আলোচনাটাকে একটা সুনির্দিষ্ট ফলাফলের দিকে নিয়ে যেতে হবে। কমান্ড, মানে যখন বস বা লিডার একাই সিদ্ধান্ত নেন, সাধারণত ইনপুট দরকার হয় না। কনসাল্ট, মানে লিডার অন্যদের মতামত নেন, শুনে তারপর নিজের সিদ্ধান্ত নেন। ভোট, মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভোট দিয়ে সিদ্ধান্ত। আর কনসেনসাস, মানে সকলের পূর্ণ সম্মতিতে সিদ্ধান্ত। কোন পরিস্থিতিতে কোনটা ঠিক, সেটা হয়তো আলোচনার শুরুতেই ঠিক করে নেওয়া ভালো। আচ্ছা, এটা হলো সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি। আর দ্বিতীয় বিষয়? দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি বিষয় হল সিদ্ধান্ত নেওয়ার পর সেটা বাস্তবায়নের রূপরেখা তৈরি করা। মানে একদম স্পষ্টভাবে ঠিক করা কে কি করবে এবং কখন করবে। এই তিনটে ডব্লিউ, হু, হোয়াট, বাই ওয়্যান, যদি পরিষ্কার না হয়, তাহলে খুব ভালো সিদ্ধান্ত ঠিকমতো ইমপ্লিমেন্টেড হয় না। আর পরে আবার নতুন করে ভুল বোঝাবুঝি তৈরি হয়। একদম। তাই এই বিষয়গুলো দরকার হলে লিখে রাখা এবং ফলো আপ করাটাও জরুরি। তাহলে পুরো প্রক্রিয়াটা যদি একবার দেখি, সঠিক লক্ষ্য আর নিরাপত্তা দিয়ে শুরু করতে হবে, নিজের ভেতরের গল্পগুলো নিয়ন্ত্রণ করতে হবে, নিজের বক্তব্য স্টেট ব্যবহার করে স্পষ্টভাবে জানাতে হবে, অন্যের বক্তব্য
AMPP দিয়ে মন দিয়ে বুঝতে হবে, আর সব শেষে কার্যকর সিদ্ধান্তে পৌঁছে তার বাস্তবায়ন হোয়াট ওয়েন নিশ্চিত করতে হবে। চমৎকার সারসংক্ষেপ করেছেন। বইটা আসলে আমাদের এই শেখায় যে কথাগুলো বলতে আমরা ভয় পাই বা যে আলোচনাগুলো এড়িয়ে যাই, সেগুলোই আসলে আমাদের সম্পর্কগুলোকে আরও গভীর করার আর জীবনে ভালো ফলাফল আনার সবচেয়ে বড় সুযোগ। আমরা তো সমস্যা ভাবি। হ্যাঁ, কিন্তু কৌশলটা জানলে ওগুলোই সুযোগ। চাবিকাঠি হল নিরাপত্তা বজায় রেখে সৎ এবং শ্রদ্ধাশীল থেকে আর আসল লক্ষ্যের উপর ফোকাস রেখে সেই সুযোগটা কাজে লাগানো। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস আমার কাছে খুব খুব পাওয়ারফুল মনে হচ্ছে। এই সব কৌশল, স্টেট, অ্যাম্প, পিপি, সেফটি এগুলো প্রয়োগ করার থেকেও হয়তো বেশি জরুরি হলো সবসময় নিজের ভেতরের ওই গল্পগুলো নিয়ে সচেতন থাকা। মানে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ার আগেই যদি আমরা একটু থামি আর ভাবি, আচ্ছা আমি এখন নিজেকে কোন গল্পটা শোনাচ্ছি, তাহলে হয়তো পরিস্থিতিটা হাতের বাইরে যাওয়ার আগেই আমরা রাশ টেনে ধরতে পারব। কি বলেন? খুবই মূল্যবান একটা পর্যবেক্ষণ। একদম ঠিক বলেছেন। নিজের গল্পটা ধরতে পারাটাই হয়তো অর্ধেক যুদ্ধ জয়। অথবা শ্রোতারা এটাও ভাবতে পারেন, ধরুন সম্প্রতি ঘটে যাওয়া কোনো কঠিন বা মন খারাপ করা কথোপকথনের কথা যদি মনে করেন, তাহলে আজকের আলোচিত কৌশলগুলোর মধ্যে কোনটা সেই পরিস্থিতিতে ব্যবহার করলে হয়তো ফলটা অন্যরকম হতে পারত। এই ধরনের আত্মপ্রতিফলন এটাই আমাদের ভবিষ্যতে এই টুলসগুলো আরও ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করবে। ঠিক। দিন শেষে এই গুরুত্বপূর্ণ কথোপকথনগুলো তো জীবনের অংশ। এগুলো আসবেই। এগুলোকে ভয় না পেয়ে বরং এগুলোকে ডিল করার দক্ষতা অর্জন করা, এটাই হয়তো আমাদের ব্যক্তিগত আর পেশাগত জীবনের সবচেয়ে বড় পজিটিভ পরিবর্তনটা আনতে পারে।